মৃত্যুদণ্ডে দণ্ডিত বরখাস্তকৃত ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে অবসান হলো দীর্ঘ আইনি লড়াই ও প্রতীক্ষার। 12টা 1 মিনিটে কার্যকর করা হয়েছে। ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন। আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। দর্শক, ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তিনি স্বীকার করলেন তিনি 100টি খুন করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন, এবং সবগুলো খুন করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। পালিয়েও শেষ রক্ষা হলো না হাসিনার গ্যাং অফ 4 এর প্রধান কালপিট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ফাঁসির আগে ভয়ঙ্কর স্বীকারোক্তি দিলেন ওসি প্রদীপ। হাসিনা সহ আরও অনেকেই যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী প্রায় 1000-এরও অধিক খুন করেছেন এই ওসি প্রদীপ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন। আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। দর্শক, ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তিনি স্বীকার করলেন তিনি 100টি খুন করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন, এবং সবগুলো খুন করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। এবং এটা অনতি বিলম্বে আমি ফাঁস করব। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের ভয়ঙ্করতম সত্য। আপনারা জানেন 2022 সালের 31শে জুলাই ঈদুল আজহার ঠিক আগের রাতে 9টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভারসরা ইউনিয়নের শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের 4 দিন পর 5ই আগস্ট সিনহার বড় বোন শারমিন সারিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অবশেষে 2022 সালে এই মামলার রায় দেওয়া হয় এবং এই মামলায় ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের ফাঁসি দেওয়া হয়, 6 জনের যাবজ্জীবন দেওয়া হয় এবং 7 জনকে খালাস দেওয়া হয়। এবং সেই থেকে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন এবং সেই বন্দী অবস্থায় ওসি প্রদীপ ফাঁস করেছেন ইতিহাসে সবচাইতে ভয়ঙ্করতম সত্য। তাহলে আসুন জেনে নেই কি সেই সত্য। ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন। আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মেহেদির কথা নিশ্চয় মনে আছে, ওই যে ডিসি মেহেদি, পুলিশ উপকমিশনার, তখন সে চিটাগং ছিল। সে পুরা আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে, তখন হবে বিকাল 5টা হবে, ওই 5টার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তারা আমাকে ঘেরাও করে নিয়ে গেল। এবং ওই সময় আমি প্রায় 4 থেকে 5 মাস আমি জেলে ছিলাম, যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে। এবং সেখানে ঈদুল ফিতরের সময়টা, এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময়ের, ওইখানে আমাকে স্বাভাবিকভাবে ডাক্তারি ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন, যার ফাঁসি হয়ে যাচ্ছে। তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো। আরেকটা রুমে আমরা ক্যাডিএস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়, ক্যাডিএস গ্রুপের ওনার খলিল সাহেবের ছেলে ইয়াসিন, ইয়াসিন হচ্ছে KY স্টিল ওয়াই মিনস ইয়াসিন, ওই ইয়াসিনে আরেক রুমে। তখন আমরা 3 জন। তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না, ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করছি, মানে সে কান্নাকাটি করতো, খুব বেশি কান্নাকাটি করতো এবং চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল, সাদাত ভাই, সাদাত ভাই, আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে আমি, আচ্ছা কি ব্যাপার, বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তা এখন ওটা দেখে ইয়াসিন, মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল, না এর সাথে কথা বলে না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মানে এটা আমি বললাম যে 16 বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম। সাক্ষী হতে হয়েছে আসলে আপনাদেরকে। হ্যাঁ, সে অবলীলায় সেটা বলছে এবং আমাকে আরো বলছে
যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলো বিচার করছে সিনহা হত্যা মামলার, বাট তারাই আমাকে দিয়ে হত্যা করে সদর এটা করেছে। এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে। দর্শক, ওসি প্রদীপ খুনি কোনো সন্দেহ নাই। তিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট হত্যাকারী, যিনি কিনা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিলেই তিনি খুন করবেন, তার কোনো বিবেক নাই, কিন্তু তিনি করেছেন এবং শাস্তি তার প্রাপ্য। বাট তিনি একটা কথা ঠিক বলেছেন যে প্রত্যেকটা পুলিশ যারা বর্তমানে কর্মরত তারা যেন এই ওসি প্রদীপকে দেখে শিক্ষা গ্রহণ করে তারা যেন ক্ষমতাসীনদের নির্দেশে কোনো অবৈধ কাজ না করে, এবং ওসি প্রদীপের পরিণতি দেখে প্রত্যেকটা পুলিশ শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা র্যাব শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা লাভ করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক মন্ত্রীরা অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরে বাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিস্তর সিন্ডিকেট। সাবেক এই মন্ত্রী নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে বসা বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মনের জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান মনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেঁসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরে বাংলানগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, যার সবই হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ে উন্নয়ন কাজ আটকে দেয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতালে কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাঁদাবাজি সবই একা হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগের অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাতের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্র অংশ দিয়ে শত কোটি মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ গাজীপুর, আশুলিয়ার মতো বিভিন্ন জায়গায়। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।